Dear students, welcome to our YouTube channel West Bengal Champions Academy. তোমরা জানো যে আমি মৌমিতা, তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটার সমস্তটা দেখছি আমি। এর আগের ক্লাসে আমি জিওটেকটনিকের পার্টটা শুরু করেছিলাম। তো জিওটেকটনিকের পার্টের মধ্যে যে আমাদের সাব ইউনিটগুলো ছিল 6টা, তার মধ্যে আমি 2টো কমপ্লিট করেছিলাম। আজকে বাদ বাকিটুকু যে আর 4টে ইউনিট আছে সাব ইউনিট, এর সঙ্গে আজকে ডিটেলসে ডিসকাস। তো চলো শুরু করা। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এর আগের দিন আমরা আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের যে মহীসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট আর ওয়েগনারের মহীসঞ্চরণ ধারণার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অফ ওয়েগনার, এই দুটো ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মহীসঞ্চরণ মতবাদের মূল ধারণা বা মেইন কনসেপ্ট অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, মহীসঞ্চরণের সপক্ষে প্রমাণ এভিডেন্স বিহাইন্ড দ্য কন্টিনেন্টাল ড্রিফট, মহীসঞ্চরণের প্রয়োজনীয় শক্তি ফোর্সেস বিহাইন্ড দ্য কন্টিনেন্টাল ড্রিফট, আর মহীসঞ্চরণ তত্ত্বের সমালোচনা বা ক্রিটিসিজম অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই 4টে ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, কি বলছে যে মহীসঞ্চরণ মতবাদের মূল ধারণা বা মেইন কনসেপ্ট অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আমরা পাশেই ছবি রেখেছি, যেহেতু তোমাদের ছবি দেখে বুঝতে একটু বেশি সুবিধা হয় আমাদের সকলেরই। তো চলো শুরু করা যাক। কি বলছে, সুয়েসের ধারণার অনুরূপ ধারণাও ওয়েগনার পোষণ করতেন। কি ধারণা পোষণ করতেন? আমাদের সুয়েসের মতে কি বলছে দেখো, তার মতে মহাদেশীয় ভূখণ্ডগুলি শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের বা সীমার ওপরে অবস্থান করছে। এক্ষেত্রে তিনি যে সকল ধারণার উল্লেখ করছেন সেগুলি হলো, আমরা আসছি পরে। এবার আমরা জেনে নিই যে এই শিয়াল কি। মহাদেশীয় ভূখণ্ডকে আমরা যে শিয়াল বলছি, এটা কেন বলছি? আর মহাদেশীয় ভূত্বক তাকে কেন আমরা সীমা বলছি? ঠিক আছে, মহাদেশীয় যে ভূখণ্ড তাকে কেন আমরা সীমা বলছি? তো এই ভূখণ্ডগুলি আমাদের কি নিয়ে গঠিত? যে মহাদেশীয় ভূখণ্ডগুলি আমাদের কি নিয়ে গঠিত? সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত, এই দুটো যৌগের সংমিশ্রণে। তো এর জন্য একে আমরা শিয়াল বলছি বা মহাদেশীয় ভূত্বক। আর সীমা বলতে কি বোঝাচ্ছে? সীমা বলতে আমরা বোঝাচ্ছে যে সিলিকা এবং ম্যাগনেসিয়াম এই দুটো যৌগে গঠিত, যার কারণে আমরা কি বলছি? সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এবার চলো দেখে নেওয়া যাক তাহলে আমাদের এই মহীসঞ্চরণ মতবাদ ওয়েগনারের বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কি আসছে, যে আমাদের মহীসঞ্চরণ, আমাদের মহাদেশীয় বা মহাসাগরীয় পাতগুলির যে সঞ্চরণ, সেই সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো দেখে নিই। কি বলছে? আদি অখণ্ড স্থলভাগ। আদি অখণ্ড স্থলভাগ কি বলছে? এই যে আমাদের ওয়েগনারের মতে, ওয়েগনার কি বলেছেন যে পার্মিয়ান উপযুগে আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বে কি হয়েছিল, আমাদের যে ভূখণ্ডগুলো ছিল সেই ভূখণ্ডগুলো ছিল একত্রিত ভূমিভাগ। ঠিক আছে, একত্রিত ছিল, সেটাই বলছে। দেখো, ওয়েগনারের মতে পার্মিয়ান উপযুগে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বে সমস্ত ভূস্থলভাগ একসাথে অবস্থান করত। একে তিনি প্যানজিয়া নামে অভিহিত করেছেন। এই প্যানজিয়া নামটাকে এবার আমরা জেনে নিই কেন তিনি প্যানজিয়া নামে অভিহিত করেছেন। দেখো চলো কি বলছে, গ্রিক শব্দ প্যানের অর্থ হচ্ছে অল আর জিয়ার অর্থ হচ্ছে ল্যান্ড থেকে প্যানজিয়া শব্দটি এসেছে। তাহলে প্যানের অর্থ কি? অল বা সমস্ত, এবং জিয়ার অর্থ কি হচ্ছে? ল্যান্ড বা ভূখণ্ড। তাহলে সমস্ত ভূভাগকে কি বলছে? প্যানজিয়া নামে তিনি আখ্যায়িত করেছেন। আমরা দেখে নিই, এই যে আমাদের সমস্ত ভূখণ্ডটা, এই যে যার নাম হচ্ছে প্যানজিয়া,
এটা হচ্ছে কোন যুগে? পার্মিয়ান আর কার্বনিফেরাস উপযুগে, আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বের যে ভূভাগটা ছিল আমাদের, সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। চলো পরবর্তীটা দেখে নিই কি বলছে। আমাদের যে প্যানজিয়া, প্যানজিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, প্যানজিয়ার উত্তর অংশ, প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশ। প্যানজিয়ার উত্তর অংশটাকে আমরা কি নাম দিয়েছি? লরেশিয়া। এই লরেশিয়া নামটি কে দিয়েছেন? লরেশিয়া নামটি দিয়েছেন আলফ্রেড ওয়েগনার। এই লরেশিয়া নামের আগে, আলফ্রেড ওয়েগনারের আগে আমাদের কি বলছে যে সুয়েস এই লরেশিয়াকে কি বলতো? আঙ্গারল্যান্ড, ঠিক আছে, আঙ্গারল্যান্ড বলে আখ্যায়িত করেছিলেন। তাহলে আমরা লরেশিয়াকে আঙ্গারল্যান্ডও বলতে পারি, লরেশিয়াকে। নেক্সট কি বলছে? লরেশিয়া যেহেতু আমাদের উত্তর অংশটা বা উত্তর দিকটা জুড়ে, তাই কি হয়েছে? এটি কোন কোন, দেখো, উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া নিয়ে গঠিত হচ্ছে আমাদের আঙ্গারল্যান্ড বা লরেশিয়া। আর দক্ষিণ দিকের পার্টে কি আছে? গন্ডোয়ানা ভূখণ্ড বা গন্ডোয়ানা ল্যান্ড। কি বলছে? সেটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা মিলে তৈরি কি হচ্ছে? আমাদের দক্ষিণ দিকের অংশ। প্যানজিয়াকে আমরা যে দুটো ভাগে ভাগ করেছি, উত্তর দিক আর দক্ষিণ দিক, একটা হচ্ছে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড আর একটা হচ্ছে কি গন্ডোয়ানা ল্যান্ড। এই গেল আমাদের ভূভাগটা। তো চলো দেখতেই পাচ্ছ তোমরা, উত্তর দিকে হচ্ছে লরেশিয়া, আমাদের যে এই পার্টটা আসছে কি? লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। আমাদের এই দিকের পার্টটা কি আসছে? লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। আর এই যে দক্ষিণ দিকের ভাগটা আসছে কি? গন্ডোয়ানা ল্যান্ড। এটি চলো এবার দেখে নেওয়া যাক। তো আমরা যে এই লরেশিয়া বা আঙ্গারল্যান্ড কথাটি আমরা আনলাম, তো এই লরেশিয়া নামটির উৎপত্তি হয়েছে কোথা থেকে আমরা একটু জেনে। কানাডার লরেন্সিয়া ভূখণ্ড এবং কি বলেছে? এই ইউরোপ আর যে এশিয়া, সেটিকে মিলে আমরা কি নামে অভিহিত করছি? লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। নেক্সট লরেশিয়া আমরা জানলাম, এবার আঙ্গারল্যান্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? আঙ্গারল্যান্ড বলতে আমাদের সাইবেরিয়ার যে ভূখণ্ড, সিল্ড গঠিত যে অঞ্চল, সেইটাকে আমরা, ওখানের একটা নদী আছে আঙ্গারা নদী, যার নাম অনুসারে আমরা ওই অঞ্চলটিকে আমরা কি বলছি? সিল্ড অঞ্চলের নাম অনুসারে আমরা ওটাকে কি নামে আখ্যায়িত করছি? আঙ্গারল্যান্ড। আর আমরা এই লরেশিয়া বা আঙ্গারল্যান্ড সম্পর্কে জানার পর কি জানবো? যে গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ভূখণ্ড, এটির নাম কোথা থেকে আসছে? এটির নাম আসছে আমাদের যে গন্ডোয়ানা উপজাতি, সেই গন্ডোয়ানা উপজাতির যে জীবাশ্ম, সেখান থেকে আমরা কি পাই? এই গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ভূখণ্ড সম্পর্কে আমরা জানতে পারি। 1880 সালে সুয়েজ এই আমাদের যে লরেশিয়া, সেটিকেই আঙ্গারল্যান্ড নামে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীকালে আলফ্রেড ওয়েগনার সেটির নাম কি দিলেন? লরেশিয়া। চলো দেখে নেওয়া যাক। আমরা জানি যে আমরা মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূখণ্ড যেটা আমাদের, সেটাকে আমরা কি নামে আখ্যায়িত করেছি? একটা হচ্ছে প্যানজিয়া আর একটা হচ্ছে প্যানথালাসা। আমরা প্যানজিয়া সম্পর্কে জানলাম যে প্যান অর্থ হচ্ছে অল আর জিয়ার অর্থ হচ্ছে কি? ভূখণ্ড বা এবার সমগ্রটাকে নিয়ে হচ্ছে কি? প্যানজিয়া বা সমগ্র ভূখণ্ড। পরবর্তীতে চলে আসছে কি? প্যানথালাসা। প্যানথালাসা বলতে সমগ্র জলভাগকে আমরা বোঝাচ্ছি। এবার চলো দেখে নেওয়া যাক আদি জলভাগ। এগুলো সব মহীসঞ্চরণের যে তত্ত্বগুলো, সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি। আদি জলভাগ কি বলছে? প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল জলরাশিকে ওয়েগনার প্যানথালাসা নামকরণ করেন। তাহলে কি বলছে? যে প্যানজিয়া বা সমগ্র আমাদের যে
ভূভাগ সেটাকে বেষ্টন করে যে জলরাশি আছে সেটাকে কি বলছে, আমাদের প্যানথালাসা নামে আখ্যায়িত করেছেন। প্যানের অর্থ কি দাঁড়াচ্ছে, অল, আর থালাসার অর্থ কি দাঁড়াচ্ছে, সমগ্র যে সিটা। তাহলে প্যানথালাসাকে একসঙ্গে আমরা কি বলছি, সমগ্র সমুদ্র। চলো আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যানজিয়ার ছবিটা দেয়া আছে আমাদের, আর এইদিকে প্যানথালাসা। দেখে নেওয়া যাক কি বলছে। কি বলছে যে পরবর্তীতে আমরা কি দেখব, যে মহাদেশীয় ভূখণ্ড তথা প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চারণ, ব্রেকিং অ্যান্ড ড্রিফটিং অফ সুপার কন্টিনেন্টস অফ প্যানজিয়া। কি হয়েছে, এই প্যানজিয়া বা প্যানথালাসার যে সঞ্চরণ প্রক্রিয়া একসঙ্গে ছিল, পরবর্তীতে পরিবর্তন হতে হতে বিভিন্ন যুগে বা এরাতে এরা যে বিভক্ত হয়ে গেছে, একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, সেই সম্পর্কে আমরা এবার একটু জেনে নেব। প্যানজিয়া আর প্যানথালাসা সম্পর্কে আমরা একটু পরিচিত হলাম। এবার আমরা কি আসবো, যে এই বিভিন্ন এরাতে এরা যে পরিবর্তন হয়ে গেছে, আজকের যে মানচিত্রে আমরা দেখি সেই যে রূপটা কিভাবে আসলো। তো চলো আমরা একটু দেখে নিই। কি বলছে, যে কার্বনিফেরাস উপযুগ, কার্বনিফেরাস উপযুগটা আজ থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছর পূর্বে এই উপযুগের সৃষ্টি হয়েছিল। কি বলছে, প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশে ফাটল সৃষ্টি হয়। আমরা জানি এই সাইডটা দক্ষিণ দিক, তো এই সাইডের অংশে কি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। দিয়ে কি হয়েছে, আমাদের এই সাইডটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই পার্টটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, সরি আমাদের এই পার্টটা ছিল কি, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। তো এই দিকটা ছিল দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা, ঠিক আছে। দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা মহাদেশ থেকে আন্টার্কটিকা কিছুটা, এই যে আমাদের আন্টার্কটিকার পার্ট, এটা আমাদের ভারতের পার্ট, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে ভারতের। আর এই যে আমাদের আন্টার্কটিকার পার্ট, এটা কি হয়েছে, কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী ছবিতে তোমাদেরকে আমি ভালো করে সেটা তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো এটা দেখেই বোঝো আপাতত। কি বলছে, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা মহাদেশ থেকে আন্টার্কটিকা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, হয়ে গিয়ে কি হয়, উত্তর দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করতে থাকে। মানে এগুলো সব কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, হয়ে গিয়ে অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করতে থাকে। এটা কোন যুগে হয়েছে, এটা হচ্ছে কার্বনিফেরাস যুগে, আজ থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছর পূর্বে। পরবর্তীতে চলো আমরা দেখে নিই। আমাদের ক্রিটেসাস উপযুগটা গেল, এরপরে আসছে কি, ট্রিয়াসিক উপযুগ। আজ থেকে প্রায় 20 কোটি বছর পূর্বে এই উপযুগের সৃষ্টি হয়েছিল। এর ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের যে লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী যে সংকীর্ণ টেথিস সাগর, এই যে টেথিস সি আমাদের, সেটি কি হয়েছিল, টেথিস সাগরের প্রশস্ততা বেড়েছিল এবং গভীরতাও এর বৃদ্ধি পেয়েছিল আমাদের এই ট্রিয়াসিক উপযুগে, ঠিক এই পার্টটা করে, সরি এই যে এই অংশটা করে কি হয়েছিল, আমাদের টেথিস সি এর যে গভীরতা এবং প্রশস্ততা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। লরেশিয়ার উত্তর দিক, এই যে লরেশিয়ার উত্তর দিক আমরা জানি এই পার্টটা, এটি কি হয়, ক্রমাগত সঞ্চারিত হতে থাকে। আর কি বলছে, গন্ডোয়ানার দক্ষিণ দিক, দক্ষিণ দিক বলতে এই সাইডটা, এটাও ক্রমশ এই এরাটাতে কি হয়েছিল, ক্রমশ সঞ্চারিত হতে থাকে। চলো পরবর্তী এরাটা আমরা দেখে নিই। তারপরে আসছে আমাদের জুরাসিক উপযুগ। আজ থেকে প্রায় 13.5 কোটি বছর পূর্বে এই আমাদের জুরাসিক উপযুগের সৃষ্টি হয়েছিল। এই যুগে কি হয়েছিল, এই যুগে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা ও
ইউরেশিয়া বলতে আমরা বুঝি ইউরোপ আর এশিয়া উদ্ভব হয়। তাহলে আমাদের যে এই যে দেখতে পাচ্ছ, আমাদের যে এই যে লরেশিয়া, এইটা পুরোটাই ছিল লরেশিয়ার মধ্যে, প্যানজিয়ার যে ভাগ সেটির পুরোটাতে এটা জুড়ে ছিল লরেশিয়া। এবার লরেশিয়া কি হলো, এই ট্রিয়াসিক এই জুরাসিক উপযুগে কি হলো, এটি বিভক্ত হয়ে গেল, হয়ে কি হলো এই সাইডটা হয়ে গেল উত্তর আমেরিকা, এই সাইডটা আমাদের এই সাইডটা হয়ে গেল উত্তর আমেরিকা, আর এই দিকে আমাদের ইউরোপ আর এশিয়া, এই দুটি মহাদেশের সৃষ্টি হলো। গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে এবার কি তৈরি হলো, গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে তৈরি হলো হচ্ছে যে দক্ষিণ আমেরিকা, এই সাইডটা ছিল আমাদের গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে, বা গন্ডোয়ানা ভূখণ্ড। এটি ভেঙে গিয়ে কি তৈরি হলো, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়া। বোঝা গেল? তারপরে চলো কি বলছে, উদ্ভব হয়। আর আটলান্টিক মহাসাগরের মধ্যদেশীয় অংশটির উদ্ভব হয়। এই যে এইখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা দিয়ে আমাদের কি হয়, এই যে পার্টটা দিয়ে এইখান থেকে আমাদের কি হয়, আমাদের আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়। পরবর্তী এরাটা দেখে নিই আমরা। দেখো, ক্রিটেশাস উপযুগ, এই উপযুগের সৃষ্টি হয়েছিল কবে, আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে আমাদের এই ক্রিটেশাস উপযুগের সৃষ্টি হয়েছিল। কি বলছে চলো দেখে নিই। বলছে যে পূর্ব এশিয়ার বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়, মানলাম। আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের যে আফ্রিকা, এই আফ্রিকা থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আফ্রিকা, আফ্রিকা থেকে আমাদের যে দক্ষিণ আমেরিকা, এটি কি হয়ে যায় দেখতেই পাচ্ছ, বিভক্ত হয়ে যায় বা বিভাজন ঘটে। কি, এই যে এরা দুটো মহাদেশ দুটো বিভক্ত হয়ে গেল, তার ফলে কি হলো, আমাদের আটলান্টিক মহাসাগরের উদ্ভব হলো এই এরাতে। কি বলছে যে উপদ্বীপীয় ভারত উত্তর দিকে সরে যায়, উপদ্বীপীয় ভারত উত্তর দিকে সরে যাওয়ায় ইউরেশিয়ার সঙ্গে মিশে, এই যে ইউরোপ আর এশিয়া এর সঙ্গে মিশে কি হয়েছে, এর সঙ্গে মিলিত হয়ে যায়। এবার কি বলছে যে অস্ট্রেলিয়ার পূর্ব দিক, অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সরে যাওয়ায় ভারত মহাসাগরের উদ্ভব হয়। হলো, প্যানথালাসের অবশিষ্ট অংশরূপে প্রশান্ত মহাসাগর অবস্থান করতে থাকে। তো আমরা এই প্যানজিয়া আর প্যানথালাসা এবং এই যে বিভিন্ন এরাতে এরা যে বিভক্ত হয়ে গেছে সেই সম্পর্কে একটু আলোচনা করে নিলাম। এবার চলো এই অধ্যায়ের যে এমসিকিউ সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। কি বলছে, প্রথম প্রশ্ন আসছে যে পার্মিয়ান উপযুগে সমস্ত মহাদেশীয় ভূখণ্ডগুলির একত্রিত অবস্থানকে কি বলা হতো। পার্মিয়ান উপযুগে সমস্ত মহাদেশীয় ভূখণ্ডকে একত্রিত অবস্থানকে কি বলা হতো। আমরা মহাদেশীয় ভূখণ্ডকে আমরা কি বলে জানি, তোমাদের মধ্যে থেকেই কেউ উত্তর দাও। তাহলে আমরা মহাদেশীয় ভূখণ্ডকে আমরা কি নামে জানি, মহাদেশীয় ভূখণ্ড বা আমরা প্যানজিয়া, মহাদেশীয় ভূখণ্ডগুলোকে আমরা প্যানজিয়া নামে জানি। তাহলে পার্মিয়ান উপযুগে সমস্ত মহাদেশীয় ভূখণ্ডগুলির একত্রিত অবস্থানকে আমরা কি বলি, প্যানজিয়া। গ্রিক শব্দ প্যানের অর্থ কি, আমরা আগেই পড়েছি, গ্রিক শব্দ প্যানের অর্থ কি, সকল বা অল। পরের কোশ্চেনে কি আসছে দেখো, পরের কোশ্চেনে আসছে যে গ্রিক শব্দ জিয়ার অর্থ কি, জিয়ার অর্থ কি বলেছি আমরা, এই যে ল্যান্ড বা ভূখণ্ড। হলো, তাহলে প্যানজিয়া বলতে কি বোঝাচ্ছে, আমাদের সমগ্র ভূখণ্ডকে বোঝাচ্ছে। পরের স্লাইডের পরের কোশ্চেনগুলো আমরা দেখে নিই।
চলো তারপরে কি বলছে, প্যানজিয়া শব্দের অর্থ হলো, প্যানজিয়া শব্দের অর্থ হলো কি সমগ্র ভূখণ্ড। হলো, প্যানজিয়া কয়টি অংশে বিভক্ত? আমরা জানি প্রত্যেকেই যে প্যানজিয়া দুটি অংশে বিভক্ত, কি তাই তো? একটি হচ্ছে কি লরেশিয়া বা আঙ্গারল্যান্ড, অন্যটি কি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ভূখণ্ড। হলো, তাহলে দুটি অংশে বিভক্ত প্যানজিয়া। পরেরটা কি বলছে, প্যানজিয়ার উত্তর দিকের অংশের নাম কি? প্যানজিয়ার উত্তর দিকের অংশের নাম কি ছিল? আমরা জানি উত্তর দিকের অংশের নাম ছিল হচ্ছে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড, সরি, প্যানজিয়ার উত্তর দিকের অংশের নাম কি ছিল? লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। পরেরটাতে কি আসছে দেখো, প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশকে আমরা কি জেনেছিলাম? প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের নাম ছিল হচ্ছে আঙ্গারল্যান্ড, সরি এই বানানটা একটু ভুল আছে, ঠিক আছে? প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের নাম ছিল কি আঙ্গারল্যান্ড। হলো, সরি সরি সরি, প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের কি নাম ছিল? গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ভূখণ্ড, আর উত্তর দিকের অংশের নাম ছিল লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। সরি, অ্যান্সার হবে এ, গন্ডোয়ানা ল্যান্ড। পরবর্তীতে কি বলছে দেখো, লরেশিয়ার অপর নাম কি? লরেশিয়ার অপর নাম কি ছিল বলো? লরেশিয়ার অপর নাম ছিল আঙ্গারল্যান্ড। অ্যান্সার সি, 23-এরটা। আর কি বলছে 24 নম্বর কোশ্চেনটা কি বলছে চলো দেখে নিই। 24 নম্বর কোশ্চেনটা বলছে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া নিয়ে গঠিত মহাদেশীয় ভূখণ্ডকে আমরা কি বলবো? কি বলবো আমরা? উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া মহাদেশীয় ভূখণ্ডকে নিয়ে আমরা কি বলবো? আমরা বলবো না যে লরেশিয়া, কারণ ইউরোপ আর এশিয়াকে নিয়ে কি হচ্ছে? ইউরেশিয়া, আর সেই থেকে কি হচ্ছে যে লরেশিয়া। অ্যান্সার বি।
সরি ডিয়ার স্টুডেন্টস, একটু সমস্যা হয়ে গেছিল। তো চলো শুরু করা যাক। কি বললাম আমরা লাস্ট কোশ্চেনে ছিলাম, কি বলছে যে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া নিয়ে গঠিত যে মহাদেশীয় ভূখণ্ডকে আমরা কি বলছি, আমরা বলছি যে লরেশিয়া। কারণ আমরা উত্তর দিকের পার্টটা দেখছি, উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া নিয়ে যে ভূখণ্ড সেটাকে আমরা কি বলছি, লরেশিয়া। তো অ্যান্সার কোশ্চেন নাম্বার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অপশন বি। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। কি বলছে, পরের ইউনিট আমাদের কি আসছে দেখো। এতক্ষণ আমরা প্যানজিয়া, প্যান্থালাসা আর মহী সঞ্চরণের যে ঘটনাগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব যে মহী সঞ্চরণের সপক্ষে প্রমাণ বা ইভিডেন্সেস বিহাইন্ড দ্য কন্টিনেন্টাল ড্রিপ। আমাদের যে মহাদেশীয় পাতগুলোর যে সঞ্চরণ ঘটেছিল সেগুলো সম্পর্কে আমরা কিছু প্রমাণ, যেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি যে মহাদেশীয় ভূখণ্ডগুলো একসময় একত্রিত ছিল, যেগুলি বিভিন্ন এরাতে বিভক্ত হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক কি বলছে। ওয়েগনারের মহী সঞ্চরণের সপক্ষে যে সকল প্রমাণ উপস্থাপন করেছেন সেগুলি নিম্নরূপ। কি বলছে, জিগস অফ ইট। ফার্স্টেই আমাদের কি আসছে দেখো, মহী সঞ্চরণের সপক্ষে প্রমাণের প্রথমে কি আসছে, জিগস অফ ইট। তাহলে আমরা একটু আলোচনা করে নিই এই জিগস অফ ইটটা কি। আমাদের যে আটলান্টিক মহাসাগরের যে দুই উপকূল, মহাদেশীয় যে উপকূলের অংশ, সেগুলোকে যদি আমরা জুড়ি, এখন যদি আমরা জুড়ে দেখি তো কি দেখতে পাবো, যে এগুলি অনেকটা করাতের মতো আকৃতির অংশ, কিন্তু বোঝা যায় যে এই ভূখণ্ডটি একসময় একত্রিত ছিল, যেগুলি বিভিন্ন এরা বেসিসে বিভক্ত হয়ে গেছে। তো যেটাকেই আমরা, সেই অংশটাকে আমরা কি বলছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের অংশটা, এটাকে আমরা কি বলছি, করাতের মতো যে অংশটা জুড়ে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি বলছি, জিগস অফ ইট। হলো, তাহলে জিগস অফ ইট ক্লিয়ার হলো। পরবর্তীটা কি বলছে, প্রাচীন জলবায়ুগত প্রমাণ। প্রাচীন জলবায়ুগত প্রমাণ কি বলছে, আমাদের যে বিভিন্ন এরাগুলো ছিল তার ফলে যে আমাদের ভূখণ্ডগুলি যে দ্বিবিভক্ত হয়ে গেছে তারই মধ্যে একটা কি পড়ছে, তারই একটা প্রমাণ হিসেবে কি দেখতে পাচ্ছি আমরা, প্রাচীন জলবায়ুগত প্রমাণ। আমাদের অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে, উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে যে পারমিয়ান আর কার্বনিফেরাস উপযুগের যে আমাদের কয়লা, ঠিক আছে, সেই কয়লা স্তর দেখে আমরা কি বুঝতে পারি যে এই ভূখণ্ডগুলো একসময় একত্রিত ছিল, এবং ওই কয়লার যে কয়লাটা যেই আমাদের উদ্ভিদ ছাড়া সৃষ্টি হতে পারে না, ঠিক আছে, যেই অঞ্চলের উদ্ভিদ ছাড়া ওই কয়লার সৃষ্টি হতে পারে না, তো সেই উদ্ভিদটা কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, যে যার থেকে আমরা প্রমাণ পাই প্রাচীন জলবায়ুর প্রমাণগত প্রমাণ হিসেবে আমরা কি দেখতে পাই, যে কয়লাকে তুলে ধরতে পারি। আর কি, লবণ স্তর, ঠিক আছে, পারমিয়ান আর কার্বনিফেরাস উপযুগের যে লবণ স্তর ছিল সেটিও কি ছিল, সেটিও ওই নিরক্ষীয় শুষ্ক অঞ্চল, না হলে তো আর আমাদের এখানে লবণ সৃষ্টি হতে পারে না। তো তার জলবায়ুগত প্রমাণ হিসেবে আমরা এই কয়লা বা লবণের যে ভাগটা সেটা আমরা তুলে ধরতে পারি। পরবর্তীতে কি বলতে পারে, যে ভূতাত্ত্বিক মিল। ভূতাত্ত্বিক মিল বলতে কি হচ্ছে, যে আমাদের যে বিভিন্ন অংশের যে এই যে উত্তর আমেরিকা, তারপরে আটলান্টিক, ভারত, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার এই যে ভূতাত্ত্বিক অঞ্চলগুলো, এগুলোতে কি হয়েছে, বিভিন্ন যুগের বিভিন্ন পশু পাখি বলো, বিভিন্ন জীবাশ্ম বলো, সেই ভূমিভাগগুলো বিচ্ছিন্ন হয়ে গেলেও তার মধ্যে আমরা কি জীবাশ্মের টাচ আপ পেয়েছি প্রত্যেকটা অংশেই। তো সেই থেকে আমরা ভূমিভাগগত কিছু ভূতাত্ত্বিক মিল। এছাড়া কি বলছে, আমাদের যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এই যে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা, তো আফ্রিকার এই অংশটাতে কি হয়েছে, নিঃশিলায় গঠিত মালভূমির আমরা উদাহরণ দেখতে পেয়েছি, যে নিঃশিলা গঠিত যে মালভূমি অঞ্চল সেটি আফ্রিকাতেও আছে, আবার ব্রাজিলের অংশটাতেও আমরা কি নিঃশিলায় গঠিত মালভূমি অংশের আমরা কিছুটা
মিল দেখতে পেয়েছি। তো এই থেকেই আমরা কি বুঝতে পারি যে এই ভূভাগগুলি একসময় একত্রিত ছিল, পরবর্তীতে আলাদা হয়ে গেলেও এদের মধ্যে কিছু সামঞ্জস্যতা রয়ে গেছে, যার মাধ্যমেই আমরা এই ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের কিছু প্রমাণ আমরা পেয়ে থাকি। পরবর্তীতে কি বলছে যে মেরুবিন্দুর স্থানান্তর বা মেরু ভ্রমণ। কি হয়েছে, মেরু অঞ্চলের যে মেরুবিন্দু, সেই মেরুবিন্দুর স্থানান্তরের ফলে কি হয়েছে, আমাদের এই মেরুবিন্দুর স্থানান্তরণকে কেন্দ্র করেই কি হয়েছে, আমরা বুঝতে পারি যে মহীসঞ্চরণ ঘটেছে। পরবর্তীতে জীব এবং জীবাশ্ম ঘটিত প্রমাণ। বিভিন্ন জীব, যেমন এই যুগের বিভিন্ন জীব ছিল কি, মেসোসোরাস নামক বিভিন্ন কুমির জাতীয় প্রাণী, ঠিক আছে, ছোট প্রাণী। তারপরে গ্লসোপটেরিস নামক কি ফার্ন জাতীয় উদ্ভিদ, এমনকি আর কি কি আছে, যেমন হচ্ছে যে লুম্ব্রিসিড, ল্যারিংস প্রভৃতি বিভিন্ন যে প্রাণীগুলো, প্রাণী ঘটিত যে জীবাশ্ম, সেগুলোও কি করে, সেগুলো প্রমাণ মেলে আমাদের যে এই প্রাণীগুলো কি ছিল, এক এক সময় একসঙ্গে, যেহেতু ভূখণ্ডটা ছিল তাই প্রত্যেকটা অংশ ছড়িয়ে ছিটিয়ে একসঙ্গে ওরা ছিল, পরবর্তীতে দ্বিবিভক্ত হয়ে যাওয়ার ফলে প্রাণীগুলি কি হয়, আলাদা আলাদাভাবে ছড়িয়ে যায়। তো সেই থেকে আমরা বুঝতে পারি যে ভূখণ্ডগুলি আমাদের এক ছিল, এখন আলাদা হয়ে গেছে। পরবর্তীতে কি আসছে, হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য। তাহলে হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য আমরা কি দেখতে পাই, যে উত্তর আমেরিকা, আফ্রিকা, ভারত, ওইদিকে হচ্ছে যে ইউরেশিয়া, এই যে অংশটা, সেই অংশটার মধ্যে আমরা কি দেখতে পাই, যে হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য আজও আমরা কিছুটা দেখতে পাই। এর থেকে আমরা আসলে ধরে নিই যে এই ভূখণ্ডগুলি একসময় একত্রিত ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের মেসোসোরাস বা কুমির জাতীয় ছোট প্রাণী সাদৃশ যে জীবাশ্ম, আর এই যে গ্লসোপটেরিস বা ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। পরবর্তীতে আমরা চলে যাই, কি বলছে, এই যে মহীসঞ্চরণের সপক্ষে প্রমাণ বা ইভিডেন্সগুলো পেলাম, এরপরে এর কিছু কি আছে, সমালোচনা। ঠিক আছে, আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের কি আছে, যে মহীসঞ্চরণের প্রয়োজনীয় শক্তি বা ফোর্সেস বিহাইন্ড দ্য কন্টিনেন্টাল ড্রিফট। আমাদের যে এই মহীসঞ্চরণের জন্য যে শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে, সেটিকে কটি ভাগে আমরা ভাগ করেছি দেখে নিই। একটা কি বলছে, যে বৈষম্যমূলক শক্তি, বৈষম্যমূলক অভিকর্ষজ বল বা ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। কি বলছে, যে ভাসমান ভূখণ্ডের অভিকর্ষীয় কেন্দ্র এবং প্লবতা কেন্দ্রের পরস্পর বিপরীতমুখী বলকে বৈষম্যমূলক অভিকর্ষজ বল বলে। তাহলে কি বলছে, ভাসমান ভূখণ্ডের যে অভিকর্ষীয় কেন্দ্র এবং প্লবতা কেন্দ্রের মধ্যে যে পরস্পর বিপরীতমুখী বল, সেটাকেই কি বলছি আমরা, বৈষম্যমূলক অভিকর্ষীয় বল। এর ফলে কি হচ্ছে, এই বলের প্রভাবে আমাদের প্যানজিয়ার ভাঙা অংশগুলি উত্তর দিকে নিরক্ষরেখার দিকে সরতে থাকছে। আর একটা কি শক্তি বলছে, জোয়ারি বল বা টাইডাল ফোর্স। কি বলছে, পৃথিবীর আবর্তন গতি এবং চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে যে সম্মিলিত শক্তির আমাদের উদ্ভব হচ্ছে, তার জন্য জোয়ারের সৃষ্টি হয়। এই একইভাবে এই বলের প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে সরণ ঘটে, যেমন উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশের কি বলছে, পশ্চিমমুখী সরণ। তাহলে আমরা দুটো শক্তি পেলাম, যেটা একটা কি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি বা ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, আর কি বলছে জোয়ারি শক্তি বা টাইডাল ফোর্স। এই দুটো শক্তির ফলে আমরা কি ধরে নিচ্ছি, যে মহাদেশীয় সঞ্চরণ ঘটছে। চলো তাহলে আমরা মহীসঞ্চরণের প্রয়োজনীয় শক্তিগুলি জেনে নিলাম। পরবর্তীতে আমরা চলে যাই আমরা দেখে নিয়েছি যে আমাদের মহাদেশীয় পাতগুলির যে সঞ্চরণ ঘটেছে আলফ্রেড ওয়েগনার সেগুলি বিভিন্ন যুক্তির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। ঠিক আছে, তো পরবর্তীতে এই যে তত্ত্ব, সেই তত্ত্বের কিছু সমালোচনা আমরা দেখতে পাই। তো চলো দেখে নিই কি বলেছে। ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ একটি তাৎপর্যপূর্ণ মতবাদ হওয়া সত্ত্বেও এটির কিছু দুর্বল দিক আছে। কি দিক? যেমন কি বলছে, যে জোয়ারি শক্তি বা জোয়ারি বল সংক্রান্ত ভ্রান্তি কি বলছে,
হ্যারল্ড জেফ্রিজ কি বলছে? হ্যারল্ড জেফ্রিজ এর মতে জোয়ারি বলে যে পরিমাণ শক্তির উদ্ভব হয়, হ্যারল্ড জেফ্রিজের মতে জোয়ারি বলে যে পরিমাণ শক্তির উদ্ভব হয়, মহাদেশগুলির সঞ্চরণের জন্য তার থেকে 1000 গুণ বেশি শক্তির প্রয়োজন। সেই কারণে এই যুক্তিটি নাকি যথোপযুক্ত না ওয়েগনারের। পরবর্তীতে কি বলছে? বৈষম্যমূলক অভিকর্ষজ বল কি বলছে? যে মহাদেশীয় ভূখণ্ডগুলির মানে সঞ্চরণের জন্য, মহাদেশীয় ভূখণ্ডগুলির সঞ্চরণের জন্য বৈষম্যমূলক অভিকর্ষজ বলের যে শক্তি সেটি কি অপর্যাপ্ত। ঠিক আছে, পর্যাপ্ত শক্তি না মহাদেশীয় পাতগুলির সঞ্চরণের জন্য। পরবর্তীতে আমরা চলে যাই, পরবর্তীতে আসছে জীবাশ্ম সংক্রান্ত যুক্তির দুর্বলতা। কি বলেছে? আলফ্রেড ওয়েগনার বলেছিলেন আমরা যে বিভিন্ন এরা বেসিসে যে আমাদের ভূখণ্ডটি বিভক্ত হয়ে গেছে তার প্রমাণ আমরা একটা পাই, জীবাশ্ম ঘটিত প্রমাণ, যে বিভিন্ন প্রাণী যেগুলি কি হয়েছে আমাদের বিভিন্ন দেশগুলিতে বা ভূখণ্ডগুলিতে আমরা তার কিছু জীবাশ্ম খুঁজে পেয়েছিলাম। কিন্তু তার যে সমালোচনা তাতে কি বলা হয়েছে? যে গ্লসোপোরিস সহ বিভিন্ন উল্লিখিত জীবাশ্মের উপস্থিতি নির্দিষ্ট স্থান ছাড়াও পাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমাদের যে একটা স্থানেই যে শুধু সেই প্রয়োজনীয় প্রাণীটি বা উদ্ভিদটি থাকবে এমন তো হতে পারে না, সেটি আলাদা জায়গাতেও আমরা দেখতে পারি। তো চলো পরবর্তীটা কি বলছে? যে জিগসফিটের ত্রুটি কি বলছে? যে আটলান্টিকের দুই পাশে, এর আগে আমরা পড়লাম জিগসফিট কি। তো আটলান্টিকের দুই পাশে যে আমাদের উপকূলীয় যে সমভূমির যে অংশটা যেটিকে যুক্ত করলে অনেকটা মনে হয় যে করাতের মতো, সেটিকে আমরা জিগসফিট বলেছি, তাই তো? তো সেটির কি বলেছে? যে সেটি যে যুক্ত করলে এই যে বলেছে যে আটলান্টিকের দুপাশের যে মিলের কথা বলা হয়েছে, যে দুই দিকের ভূখণ্ডের যে ভাঙা অংশটাকে জোড়া লাগালে যে মিলিত যে অংশটা, সেটি কি বলছে? যতটাও যথোপযুক্ত বা নিখুঁত নয়। জুড়লেই যে পরস্পর মিলে যাচ্ছে, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে আগে এক ছিল এখন আলাদা হয়ে গেছে, কি বলছে? যে সেটি অতটাও নিখুঁত নয়। পরবর্তীতে কি বলছে? যে ভূখণ্ডের ভাঙন সংক্রান্ত সময়ের জটিলতা কি বলছে? যে ওয়েগনার কার্বনিফেরাস উপযুগকেই প্যানজিয়ার ভাঙন এবং মহাদেশীয় সূচনার সময়কাল হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু ওই যে ভূখণ্ডগুলি ওই এরাতেই কেন বিভক্ত হলো, এর আগে কেন হয়নি, এই বিষয়ে ওয়েগনার আমাদের সামনে কোনো তথ্য তুলে ধরতে পারেননি, যার কারণে তার এই যুক্তিটাকে কি বলছে? যে যথোপযুক্ত বলে তারা মেনে নিতে পারছেন না। পরবর্তীতে আর কি আসছে? পরবর্তীতে আসছে যে পর্বত সৃষ্টির, দেখো পরবর্তীতে কি আসছে? পরবর্তীতে আসছে পর্বত সৃষ্টির ব্যাখ্যায় অস্পষ্টতা। পর্বত সৃষ্টির ব্যাখ্যার অস্পষ্টতা কি বলছে? আন্দিজ, রকি ইত্যাদি পর্বতমালার উদ্ভব সম্পর্কেও আমাদের সঞ্চরণ মতবাদ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার সঠিক ব্যাখ্যা দেন। তাহলে আমরা এই যে মহীসঞ্চরণ তত্ত্বের সমালোচনার মধ্যে আমরা জোয়ারি বল সংক্রান্ত ভ্রান্তি, বৈষম্যমূলক অভিকর্ষজ বল, জীবাশ্ম সংক্রান্ত যুক্তির দুর্বলতা, জিগসফিটের ত্রুটি আর ভূখণ্ডের ভাঙন সংক্রান্ত সময় জটিলতা আর কি পর্বত সৃষ্টির ব্যাখ্যার অস্পষ্টতা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। স্টুডেন্টস, তো আজকে আমাদের ক্লাসটি এইটাই ছিল। জিওটেকটনিকের আমরা যে 6টি ইউনিট সেটি আমরা আজকে কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই অধ্যায়ের সম্পর্কে তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।